সেটা সংবর্ধনা এবং মাসিক মিটিংয়ে সভাপতিত্ব করছেন আমাদের সবার প্রিয়, আমার খুব কাছের বড় ভাই কামাল হোসেন স্যার, ডেপুটি সিভিল সার্জন কামাল হোসেন। যাই হোক, আমি আজকে প্রথমেই আপনাদের যে আমাকে সংবর্ধনা দিলেন তাতে আমি খুবই অভিভূত হয়েছি। এবং নূর আলী সাহেব, উনি দীর্ঘদিন স্বাস্থ্যসেবার সাথে জড়িত আছেন। উনি যে গান আমার জন্য গাইলেন, আমি হয়তো অত যোগ্য না, কিন্তু আমি অভিভূত ওনার গানে। আমাদের যে আগে কলিগ ছিল, উনি আমার অনেকদিন আগে থেকেই ইউএসএফপিও হিসাবে আছেন, এবং উনি আমাদের নীতিশ বাবু পাইকাসের ইউএসএফপিও, উনি এই সমস্ত ব্যাপারগুলো খুব ভালোই, মানে অফিসিয়াল ব্যাপারগুলো ওনার জ্ঞান অনেক গভীর। আমার কোনো প্রয়োজন হলে আমি ওনার কাছে কিংবা ডাকঘর ইউএসএফপিও সুদীপের কাছে আমি খুবই এই সমস্ত ব্যাপারে অনেক ওনাদের হেল্প নিয়েছি, কারণ আমি ওই 7 জনের মধ্যে আমি জুনিয়র ছিলাম। নতুন যে না, ওই 7 জন না, 6 জনের মধ্যে, মানে 6 জনের মধ্যে জুনিয়র। যদিও কাজল পরে এসে আমাদের এখানে ইউএসএফপি হয়েছে, কিন্তু কাজল আমার ইউএসএফপি হিসাবে আমার থেকে বেশি সিনিয়র ছিল, কারণ সে কালিয়ার ইউএসএফপি ছিল আগে। যাই হোক, আমি সবার প্রতি আবারও শ্রদ্ধা রাখছি। আর আমার চাকরির হিসাব দিতে গেলে আমি প্রথমে চাকরিতে 24তম বিসিএসে প্রথমে আমি কয়রা হেলথ কমপ্লেক্সে জয়েন করি 2005 সালের 2 জুলাই। ওখানে 1.5 বছরের একটু বেশি ছিলাম। তারপরে আমি ছিলাম হলো জুনিয়র কনসালটেন্ট সার্জারি পদের বিপরীতে মেডিকেল অফিসার হিসাবে, কিন্তু ওখানে একজন জুনিয়র কনসালটেন্ট যোগ দেওয়ার কারণে আমার পদটা শূন্য হয় ওখানে। পরে ডিজি অফিসে রিপোর্ট করা লাগে। ওখানে যোগদান করার পরে, ডিজি অফিসে যোগদান করার পরে এবং খুলনা বিভাগীয় কার্যালয়ে যোগদান করার পরে আমাকে শালিকা স্বাস্থ্য কমপ্লেক্স মাগুরার শালিকা উপজেলায় পোস্টিং দেওয়া হয়। সেখানে প্রায় 1 বছর মতো ছিলাম। তারপরে সার্জারিতে এফসিপিএস এর জন্য আমি ডেপুটেশনে ছিলাম। এরপরে 2010 থেকে 20 পর্যন্ত আমি ইমার্জেন্সি মেডিকেল অফিসার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজিতে ইএমও হিসাবে চাকরি করেছি। এরপরে 6th গ্রেড হওয়ার পরে ওই সময় আমি ইউএসএফপি পদ পাচ্ছিলাম না, মানে ওই সময় ফাঁকা ছিল না। তাই 1 বছর আমি জুনিয়র লেকচারার ম্যাথস সিরাজগঞ্জ ওখানে ছিলাম। যদিও ওই সময় করোনার কারণে ক্লাস সব বন্ধ ছিল, একদিনও ক্লাস নেওয়া লাগে নাই, কিন্তু কয়েকটা পরীক্ষা কন্ডাক্ট করছিলাম। এরপরে বিজেপির মাধ্যমে যোগাযোগ করতাম। তার মধ্যে যখন বললো যে রূপসা ফাঁকা আছে, তখন আমি এটাই নিলাম। আমি চাচ্ছিলাম, আপনারা জানেন আমার ফ্যামিলি থাকে সাভারে, ওই এলাকায় হলে ভালো হতো, কিন্তু কখনো পাইনি। তখন রূপসায় আমি যোগদান করি। দেওয়ার সময়, এখানে কোচিং দেওয়ার সময় বলছিল ওখানে যান, তারপরে কয়েক মাসের মধ্যে নিয়ে আসবো আবার এদিকে। এরপরে যতবার গেছি ততবার খুব একটা গুরুত্ব দেয়নি, কেন দেয়নি আমি জানি না। পরে আমি আর যাইতাম না। এরপরে একটা এডি হবো এরকম একটা সম্ভাবনা ছিল, সেই জন্য আর পরে যাইতাম না, যে এডি হলে যেখানে যাই সেখানেই যাবো। সেই লিস্ট বেরোতেই রূপসায় আমার 2 বছর 8 মাস চলে যায়। আপনারা জানেন যে রূপসায় এই মানে জেলার মধ্যে সব থেকে ভালনারেবল একটা হেলথ কমপ্লেক্স, যেখানে খুব একটা ভালোভাবে কখনো চলে নাই। কিন্তু ওই সময় আমি আসার পরে কঠোরভাবে কিছু জিনিস নিয়ন্ত্রণে নেওয়ার কারণে একটা পর্যায়ে আনতে পারছিলাম। ওখানে নিয়ম শৃঙ্খলা যেমন ছিল না, সেটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছিলাম।
বাইরের লোকজনের যে সমস্যাগুলো সেটাও অনেকটা দ্রবীভূত করতে পারছিলাম, এবং বিশেষ করে সাংবাদিক যারা তাদের যে সমস্যাগুলো সেটাও আমি খুব একটা পাত্তা দিতাম না। এতে করে মোটামুটি সার্ভিসটা একটা স্টেবল পর্যায়ে আনতে পারছিলাম। তারপরে তো এখানে মনে করছিলাম হয়তো এডি যখন হবো তখন এদিকে এডির পোস্ট খুব একটা বেশি নাই, ঢাকার দিকে কোথাও হয়তো যে কোনো এক জায়গায় দিয়ে দিবে, কিন্তু দিল না। এখানে এডি না দিয়ে আমাকে উপপরিচালক করে দিল, ডেডি বানাই দিল আবু নাসের। সেখানে গেলাম আবু নাসেরের ডিডি হিসাবে। এরপর যেখানে আমি খুলনাতে সিভিল সার্জন হয়ে আসবো এরকম কোনো ছিল না, আমার আশা করেও নাই, কিংবা ইচ্ছাও যে খুব প্রকাশ করছিলাম তা না। সিভিল সার্জন ভাইবা দিয়েছিলাম, কিন্তু সিভিল সার্জন ভাইবা দেওয়া মানে যে এখানকার জন্য ভাইবা দেওয়া তা না। যেখানে হয় আমি চাচ্ছিলাম যে আমার ফ্যামিলিকে মেনটেন করা যায় এমন কোথাও করলে আমার গাজীপুরের ওইদিকে হলে হতো। তারপরে যখন সিভিল সার্জন প্রথম 11 জনের একটা লিস্ট বের হলো, এখানে গাজীপুরে যাকে দিয়েছে দেখলাম সে হলো যে আমার পরে যে ভাইবা দিয়েছিল। ওটাই কিছুটা মন খারাপ হলো, মানে মনে হলো যে আমার পরে ভাইবা দিলে তারা দিয়ে দিছে, কিন্তু সে ওদিকে পেয়ে গেল, আমি পেলাম না। সেই অবস্থায় ছিলাম। আর আবু নাসেরে যে পরিচালক শেখ আবু শাহিন, সে হলো আমার স্কুলের বন্ধু। এখানে খুব একটা খারাপ চলে নাই। এখানে যে কয়দিন আমি চাকরি করলাম খুব ভালোভাবেই করছি, এবং ওখানকার স্টাফ যারা ছিল আছে তারা আমাকে যথেষ্ট সম্মান করেছে। এবং আমি প্রথম থেকেই একটা সিনসিয়ার থাকার চেষ্টা করি, কাজে করি, কারণ এটা আমরা সরকারি চাকরি করি, তো এটা সিনসিয়ারিটি থাকতে হবে। কারণ চাকরি কথাটা আসছে চাকর, এটা আমরা যারা চাকরি করি তাদের মাথার মধ্যে এটা ঢোকায় নিতে হবে। আমরা সরকারের চাকর, কর্মচারী, নট কর্মকর্তা। কর্মকর্তা আমরা নিজেরাই বানাইছি এটা, কিন্তু কর্মকর্তা বলে কোনো শব্দ নাই। আমরা সবাই, সচিব পর্যন্ত সবাই হলো সরকারের কর্মচারী। কর্মচারী হতে গেলে তাদের কিন্তু পুরো স্বাধীনতা থাকে না, কারণ আমাদের ঊর্ধ্বতন যারা আমাদেরকে নির্দেশ করবে সেটা মানতে হয়। তা এইটা করতে গেলে আমাদের সেটা মন মানসিকতা নিয়ে থাকতে হবে যে আমরা সরকারের কর্মচারী। আমরা আমাদের দায় দায়িত্ব সঠিকভাবে যদি না পালন করি তাহলে এই সরকারের, এই দেশের উন্নতি হবে না। এই জন্য আমাদের দায় দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমি মাঝে মাঝে একটা বলি যে আমাদেরকে দায়বদ্ধতা আমাদের বিবেকের কাছে রাখতে হবে। বিবেক যেটা বলে সেটাই করতে হবে। কারণ এই খুলনা সিভিল সার্জন অফিস নিয়ে অনেকদিন থেকেই বেশ টালমাটাল কিছু অবস্থা আছে। এখন আমি জানি না আমাকে কেন এখানে পোস্টিং দেওয়া হয়েছে, আমি নিজেও জানতাম না আমাকে খুলনায় দেওয়া হচ্ছে। কারণ আমার প্রথম যে মেসেজটা আসছে, কংগ্রাচুলেশন স্যার, আমাদের এমওডিজি ম্যাডাম মেসেজ লিখছে, কংগ্রাচুলেশন স্যার। আমি জানি না কিছুই, ওই দিন অর্ডার হচ্ছে কিনা কিংবা কিছুই। আমি ওকে একটা মেসেঞ্জারে লিখলাম যে কিসের জন্য। তো কিছুক্ষণ পরে রিপ্লাই দেয়, স্যার অর্ডারটা পেয়েনি। ও অর্ডারটা বাইতে অবশ্য আরো কয়েকজন জায়গা থেকে কংগ্রেচুলেশন পেলাম এবং অর্ডারটাও পেয়ে গেলাম আর কি। এইভাবেই আমার পোস্টিংটা মানে হলো এখানে। মানে এটার জন্যে আমি কোনো ঘাম ঝরাইনি, আমি কোনো টাকা খরচ করি নাই, আমি আমার কোনো কর্মঘণ্টা যাইনি। অতএব এটার জন্য যদি এখানে কোনো ইনভেস্ট করতাম এই পদে আসার জন্য, তাহলে আমার সেই ব্যাপারে টার্গেট থাকতো সেই ইনভেস্টটা তোলার জন্য লাভ সহ। কিন্তু আমার ওই কোনো টার্গেট নাই এবং ছিল না কখনো। আমি রূপসায় সততার সাথে চাকরি করে আসছি। কেউ বলতে পারবে না কারো কাছ থেকে 1 টাকা নিয়ে আমি কোনো কাজ তাকে সুযোগ সুবিধা দিয়েছি, কিন্তু তেমন কিছু আমি এখানেও সেটা করতে চাই। এখানে
যেমনই সংবাদ মাধ্যমের জন্য চলে সেই ব্যবস্থাটা করতে হবে, কারণ আমাদের জন্যই করতে হবে, আমাদের দেশের জন্যই করতে হবে। কারণ আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের জন্যই আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। অতএব আমাদের দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধ অবস্থানে থেকে আমাদের সৎ থাকতে হবে, আমাদের নিষ্ঠাবান হতে হবে, আমাদেরকে সময়ের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানার মনমানসিকতা থাকতে হবে। এই সব কিছু যদি থাকে তাহলে আমরা আমাদের বিবেকটা জাগ্রত থাকবে, আমরা দেশের প্রতি আমরা শ্রদ্ধাবান থাকবো, দেশকে ভালোবাসতে হবে। কারণ আজ যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে কেউ আমরা এই পর্যায়ে আসতে পারতাম না, এটা কিন্তু সত্য কথা। এখন আপনারা জানেন যে পাকিস্তানের অবস্থা বাংলাদেশের অবস্থা কি। পাকিস্তান কিন্তু এখন সবগুলো সূচকে বাংলাদেশ থেকে পিছিয়ে আছে। বাংলাদেশ স্বাধীন না হলে এটা সম্ভব ছিল না। আর শুধু স্বাধীন নয়, একটা যোগ্য নেতৃত্বের হাতে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, সেই জন্যই আমরা এতটা উন্নতি করতে পেরেছি। এবং সেটা বলা হয় যে স্বাধীনতা সপক্ষের শক্তি। হ্যাঁ, এটা স্বাধীনতা সপক্ষের শক্তি যদি ক্ষমতায় না থাকতো তাহলে আমরা এই পর্যায়ে আসতে পারতাম বলে আমি বিশ্বাস করি না। কারণ আপনারা আমাদের পাশের একটা দেশ বার্মার দিকে তাকান, মায়ানমার, যেটা সেখানে কি অবস্থা, জাতিগত নিধন চলছে, যুদ্ধ চলছে, থামার কোনো নামগন্ধ নাই। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, সেখানে কি অবস্থা, পাকিস্তানের দিকে তাকান, সেখানে কি অবস্থা। তাদের থেকে আমরা অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। এই ভালো থাকা, এই শান্তিতে থাকা, এটার জন্য যেমন যোগ্য নেতৃত্ব দরকার, তেমনই আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি তাদেরকে যদি তেমন ডেডিকেটেড না থাকতো তাহলে এটা সম্ভব ছিল না এবং সেটা সম্ভব হতো না। তাই আজকে 29শে এপ্রিল, আজকে আমি এখানে যোগদান করার জন্য আসছি। কিন্তু গত শনিবার থেকে আমি কিন্তু সিভিল সার্জনের দায়িত্ব পালন করছি। কারণ সেদিন সচিব স্যার আসার পরে সিভিল সার্জন হিসাবে আমাকেই সমস্ত তার প্রোটোকলটা দিতে হয়েছিল। এবং উনি এমনভাবে কথা বলছিলেন যে বৃহস্পতিবারে অর্ডার হয়েছিল, তুমি শুক্রবারে জয়েন করো নাই কেন, দেরি করতেছো কেন? এখন আমি বলছি 1-2 দিন লাগবে, কিন্তু বলে 1-2 দিন কেন লাগবে, দ্রুত দেরি করার জন্য বলছে, মানে দ্রুত অর্ডার মানে যোগদান করার জন্য বলছে। তো ওখানেও যেহেতু আমি একটা দায়িত্বে ছিলাম, ওখানে কিছু সমস্যা মানে দায়িত্ব আছে যেটা সম্পন্ন না করে আসা যায় না, এই কারণে একটু দেরি হচ্ছে। তবে যেহেতু এই সিভিল সার্জনের পদটা ফাঁকা আছে, ভারপ্রাপ্ত হিসাবে আমাদের কামাল ভাই আছেন, সেই হিসাবে ওই দিন আমি নিজেই কিছুটা দায়িত্ব পালন করছিলাম এবং আজকে হয়তো চলে আসলাম, কালকে থেকে হয়তো অবশ্য করতে পারবো। তো এইভাবেই আপনাদের মাঝে আবার ঘুরে আসতে পেরে আমার তো এখনো মনে হচ্ছে আমি এখন ইউএসএফটিও আছি, মানে ইউএসএফটিও গন্তব্য দেওয়া যায়। তবে স্বাস্থ্যসেবায় 2টা গুরুত্বপূর্ণ পদ, একটা হলো ইউএসএফটিও আর একটা হলো সিভিল সার্জন। এটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি এই 2টা জিনিস সম্পর্কেই, বিশেষ করে সিভিল সার্জন সম্পর্কে সবাই জানে, ইউএসএফটিও আবার টিএসএ বলে, ইউএসএফটিও অনেকে বলতে পারে না। তাই ইউএসএফটিও আমি 2 বছর 8 মাস থাকার কারণে এ ব্যাপারে, তার আগে হয়তো এরকম ওই সম্পর্কে ধারণা ছিল না, বুঝেছি যে আসলে গুরুত্বপূর্ণ পদ, যেটা দরকার আছে। কারণ বাংলাদেশের স্বাস্থ্যসেবার সমস্ত অর্জনগুলো কিন্তু আমাদের ফিল্ডের মাধ্যমে। আমরা ক্লিনিক্যাল সাইডে অতটা অর্জন করতে পারি নাই, কিন্তু আমাদের প্রিভেন্টিভ সাইডে, বিশেষ করে আমাদের যে এইচএ আছেন, এইচআই তারা আছেন, যে ফিল্ডে যে কাজগুলো করেন, টিকার যে কাজগুলো করেন, সেইগুলোর ক্ষেত্রেই আমরা বেশি এগিয়ে গেছি। এবং
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে ভ্যাকসিন হিরো উপাধিটা পেয়েছিলেন, এটা আপনাদের জন্যই, আপনাদের কর্মতৎপরতার জন্যই সেটা সম্ভব হয়েছিল এবং সেটা আমাদেরই অর্জন। এই অর্জনগুলো আমাদের অনেক সময় মুখ উজ্জ্বল করে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে মুখে কালিও মাখে, যেমন বিশেষ করে ক্লিনিক্যাল সাইডে অনেক ক্ষেত্রেই আছে যেগুলো অনেক সমস্যা হয়, যে ডাক্তাররা ঠিক মতো দায়িত্ব পালন করে না, এরকম কিছু কথা আসে। তা এইগুলো আমরা যেহেতু এই পেশায় আছি, সরকারি চাকরিতে আছি, সরকারের কাছ থেকে আমরা টাকা নেই, আমাদের সংসার চালানোর জন্য আমরা বেতন পাই, সেহেতু সরকারের এই কাজগুলোকে নিজের কাজ মনে করতে হবে, এটাই নিজের কাজ, এর বাইরে কিছু না। এবং সেই ডেডিকেশনটা থাকতে হবে, সেই সিনসিয়ারিটি থাকবে সবার মধ্যে, এটাই থাকবে। আর দেশের প্রতি যে ভালোবাসা সেটা রাখতে হবে, কারণ আমার জন্ম বাংলাদেশের জন্মের আগে। বাংলাদেশের স্বাধীনতায় আমার কোনো অবদান নেই, কিন্তু আমার বড় ত্যাগ আছে। সেটা হলো এই এপ্রিল মাস, 23শে এপ্রিল 1971 সালে আমার বাবা, বড় ভাই, এক চাচা আর এক চাচাতো ভাই, মোট 4 জনকে ওখানে আমাদের এলাকায় একটা গণহত্যা হয়েছিল, সেখানে নিয়ে হত্যা করা হয়েছিল, পাকিস্তানিরা হত্যা করছিলেন। আমার বাবার অপরাধ ছিল যে উনি আওয়ামী লীগ করতেন, বাবার অপরাধ ছিল উনি স্বাধীনতা চাইতেন, দেশের স্বাধীনতা, এটাই অপরাধ ছিল। আমার ভাইয়ের অপরাধ ছিল উনি বাবার সন্তান, আমার চাচার অপরাধ ছিল উনি আমার বাবার ভাই, এবং আমার চাচাতো ভাইয়ের অপরাধ ছিল উনি আমার বাবার ভাইয়ের ছেলে। এই যে ত্যাগটা, এটা আমাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে কাউকে বাবা বলে ডাকতে পারিনি। আজকে এপ্রিল মাস 29 তারিখে আমি এখানে সিভিল সার্জন হিসাবে জয়েন করতে এসেছি। এখন এই অর্জন গোবর থেকে আমার বাবা দেখছেন কিনা জানি না, এই জন্য আমি দেশটাকে শুধু মুখে নয় বুকে ধারণ করি, কারণ জাতীয় পতাকার যে ভিতরে লাল বৃত্ত, সেখানে আমার বাবার রক্ত আছে আর কি। এই বুকে ধারণ করার জন্য আমি কখনো কোনো অন্যায় নিজে করি না, কোনো অন্যায়ের সাথে আপোষও করি না। এবং যে সমস্ত কারণে হোক, যে কোনো কারণেই হোক, আমাকে যেহেতু এখানে সিভিল সার্জনের পদটা বসানো, চেয়ারে বসানো হয়েছে, এখানেও আমি চেষ্টা করে যাব কোনো অন্যায়ের সাথে আপোষ না করে এবং সৎ নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে। তবে সেই দায়িত্ব পালন করতে গেলে শুধু আমি একা কখনো পারবো না, এক্ষেত্রে আমার 9 উপজেলার 9 ইউএসএফপিওকে আমার খুবই দরকার হবে, তারা দায়িত্ব পালন করবেন, সেই তেমনই ভাবে আমার সাথে সাথে আমাকে হেল্প করবেন। আমার ডেপুটি সিভিল সার্জন আমাদের প্রিয় কামাল ভাই, আমার বড় ভাই, উনিও আমাকে হেল্প করবেন, এবং ফিল্ডের যারা সবাই আমাকে সাহায্য করবেন। তাহলে সিভিল সার্জন, খুলনা সিভিল সার্জন অফিসকে, খুলনা জেলাকে আরো এগিয়ে নেওয়া সম্ভব হবে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের সামনে একটা টার্গেট দিয়েছেন, সেটা হলো 2041 সালে আমরা একটা উন্নত দেশে রূপান্তরিত হতে পারি। যেন সেটা হতে গেলে শুধু আমার কথাতে সেটা হবে না, সেটা হতে গেলে আমাদের যারা জনগণ আছেন, আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, সবাইকে সেইভাবেই পরিবর্তন হতে হবে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সবাইকে সৎ নিষ্ঠার সাথে, তারা যদি তাদের দায়িত্ব পালন না করেন, তাহলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে আশাবাদ, সেটা 2041 সালে হয়তো আমরা হতে পারবো না, কিন্তু আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা 2041 সালের মধ্যে একটা উন্নত
রাষ্ট্রে পরিণত হতে চাই। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা সকলেই যেখানে যে অবস্থানে আছেন সে তার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং সিনসিয়ার থাকবেন, সৎ থাকবেন এবং দায়িত্বের প্রতি, কর্তব্যের প্রতি আপনারা সবসময় দায়বদ্ধ থাকবেন। তাহলে আমরা 2041 সালে একটা উন্নত স্মার্ট বাংলাদেশে পরিণত হব এবং সেই জন্য আমরা এগিয়ে যাব। আমরা 2041 সালে যেন উন্নত স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি এবার বক্তৃতা শেষ করছি। জয় বাংলা।